উত্তরাখণ্ডের পিথোরগড় জেলার সেই পাহাড়ি রাস্তা সাধারণ দিনগুলোতে খুব শান্ত থাকত। চারদিকে উঁচু দেবদারু গাছ, নিচে গভীর খাদ আর ওপরে খোলা নীল আকাশ। সকালের হালকা রোদ পাহাড়ে নামছিল এবং বাতাসে শীতলতা মিশেছিল। সেই সকালেও সবকিছু তেমনই ছিল যেমনটা রোজ হতো। রাস্তার ওপর তীব্র গতিতে চড়াই পার হতে থাকা একটি কালো রঙের বিলাসবহুল গাড়ি হঠাৎ মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। গাড়ির ভেতরে বসেছিল আদিত্য মালহোত্রা, দিল্লির এক নামী ব্যবসায়িক পরিবারের একমাত্র ছেলে। দামি পোশাক, ব্র্যান্ডেড ঘড়ি আর জীবনের ওপর অগাধ বিশ্বাস। ওর মনে হয়েছিল যে ও সব পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে। কিন্তু পাহাড়ের নিজস্ব নিয়ম থাকে। সামান্য একটা ভুল, এক মুহূর্তের অসাবধানতা, আর পরের সেকেন্ডেই বিকট এক বিস্ফোরণ ঘটল। গাড়িটি রাস্তার রেলিংয়ে ধাক্কা খেল এবং দেখতে দেখতে আগুনের শিখায় ঘেরাও হয়ে গেল। ধোঁয়ার কালো কুণ্ডলী আকাশের দিকে উঠতে লাগল। আদিত্য কোনোভাবে গাড়ি থেকে বাইরে ছিটকে পড়ল, কিন্তু শরীরে এতটুকু শক্তি অবশিষ্ট ছিল না যে ও উঠে দাঁড়াতে পারে। মাথা থেকে রক্ত ঝরছিল, শ্বাসপ্রশ্বাস ছিল দ্রুত ও অনিয়মিত। ব্যথায় পুরো শরীর কাঁপছিল, আর চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। ও সাহায্যের জন্য চিৎকার করতে চেয়েছিল, কিন্তু গলা শুকিয়ে গিয়েছিল। ঠিক সেই সময় কিছুটা দূরে পাহাড়ের ঢালে মীরা রলাত নিজের ছাগল চড়াচ্ছিল। মীরা পিথোরগড়ের এক ছোট্ট গ্রামের বাসিন্দা ছিল। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছিল এবং তখন থেকেই কাকা কাকিমার বাড়িতে থেকে বড় হয়েছিল। জীবন সহজ ছিল না, কিন্তু ও কখনো ভাগ্যের বিরুদ্ধে অভিযোগ করেনি। ওর পোশাক ছিল সাধারণ, হাতে কাঠের লাঠি আর মুখে পরিশ্রমের হালকা ছাপ, কিন্তু চোখে সততা আর করুণা স্পষ্ট ফুটে উঠছিল। মীরা হঠাৎ পোড়া গন্ধ অনুভব করল। উপত্যকার দিকে তাকিয়ে দেখল ধোঁয়ার কুণ্ডলী উঠছে। ওর বুক ধরফর করতে লাগল। বেশি কিছু না ভেবেই ও ছাগলগুলোকে সেখানেই ফেলে ধোঁয়ার দিকে দৌড়ে গেল। পাহাড়ি রাস্তা কঠিন ছিল, কিন্তু সেই মুহূর্তে ওর মনে একটাই চিন্তা ঘুরছিল, কেউ হয়তো বিপদে পড়েছে। মীরা যখন রাস্তায় পৌঁছল, ওর বুক কেঁপে উঠল। সামনে একটি দামি গাড়ি পুরোপুরি জ্বলছিল এবং কিছুটা দূরে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে ছটফট করছিল। কিছু মুহূর্তের জন্য মীরার পা থমকে গেল। ভয় লাগল, কিন্তু সেই ভয়ের চেয়েও কারো প্রাণ চলে যাওয়ার চিন্তাটা বড় হয়ে দাঁড়াল। ও সঙ্গে সঙ্গে ওর কাছে পৌঁছল এবং হাঁটু গেড়ে বসে পড়ল। শুনতে পাচ্ছেন? মীরা আতঙ্কিত গলায় জিজ্ঞেস করল। আদিত্যর চোখ ধীরে ধীরে খুলল। ও কোনোভাবে ঠোঁট নাড়িয়ে ধীর গলায় জল চাইল। আশেপাশে আর কেউ ছিল না, কোনো গাড়ি নেই, কোনো মানুষ নেই, শুধু জ্বলন্ত গাড়ি, পাহাড়ের নীরবতা আর দুই অচেনা মানুষ। মীরা আদিত্যর মাথা আলতো করে তুলে নিজের কোলে রাখল। নিজের ওড়না দিয়ে ওর কপালের রক্ত মুছে দিল। আদিত্য ব্যথায় কোঁকানি দিয়ে উঠল, কিন্তু মীরা ওকে সাহস দিয়ে বলল যে ও যেন ভয় না পায়। ওর গলায় এক অদ্ভুত জোর ছিল, যেন ও নিজেও জানত না যে এত সাহস কোথা থেকে আসছে। আদিত্য মীরার দিকে তাকাল। ছেঁড়া পুরনো পোশাক, রোদে পোড়া মুখ, কিন্তু চোখে এমন এক আপনত্বের আভা যা ও নিজের দামি দুনিয়ায় কখনো দেখেনি। ও প্রথমবার অনুভব করল যে জীবনে সবকিছু টাকা দিয়ে কেনা যায় না। তুমি এখানে একা? আদিত্য দুর্বল গলায় জিজ্ঞেস করল। মীরা মাথা নেড়ে জানাল যে ও ছাগল চড়াচ্ছিল। এটা শুনে আদিত্যর চোখে জল চলে এলো। কোটি টাকার সম্পদ, বড় বড় সব মানুষ, কিন্তু এই মুহূর্তে ওর একমাত্র আশ্রয় ছিল এক দরিদ্র পাহাড়ি মেয়ে, যাকে ও আজকের আগে চিনতই না। পিছনে জ্বলন্ত গাড়ির শিখা আরও তীব্র হচ্ছিল। যে গাড়িটা কিছুক্ষণ আগে ওর গর্ব ছিল, তা এখন ছাই হয়ে যাচ্ছিল। আর সামনে ছিল মীরা, যে নিজের সর্বশক্তি দিয়ে ওকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল। মীরা আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করল যেন এই অচেনা মানুষটির প্রাণ বেঁচে যায়। কিছুক্ষণ পর দূর থেকে একটি গাড়ির আওয়াজ শোনা গেল। মীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সংকীর্ণ পাহাড়ি রাস্তায় কিছুক্ষণ পরই একটি পুরনো জিপ এসে থামল। তাতে বসে থাকা দুজন স্থানীয় মানুষ ধোঁয়া দেখেই থেমে গিয়েছিল। তারা জ্বলন্ত গাড়ি, রাস্তায় পড়ে থাকা আহত যুবক আর তাকে আগলে রাখা মীরাকে দেখে কোনো প্রশ্ন না করেই সাহায্যের জন্য এগিয়ে এলো। কোনোভাবে আদিত্যকে জিপে শুইয়ে দেওয়া হলো এবং তাকে নিকটবর্তী জেলা হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হলো। মীরাও সাথে বসল। রাস্তা জুড়ে ও আদিত্যর হাত ধরে থাকল, যেন হাত ছাড়লেই ও চিরতরে হারিয়ে যাবে। হাসপাতালে পৌঁছতে পৌঁছতে আদিত্যর অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। ডাক্তার আর নার্সরা তাকে দ্রুত এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গেল। মীরা বাইরে কাঠের বেঞ্চে বসে রইল।
ওর পোশাকে রক্তের দাগ ছিল, হাত কাঁপছিল, আর বুক এক অজানা ভয়ে ভরেছিল। ও বুঝতে পারছিল না কেন ও সেখানে বসে আছে, ওই ছেলের সাথে ওর কী সম্পর্ক। কিন্তু একটা বিষয়ে পরিষ্কার ছিল, যদিও ওকে ফেলে চলে যেত, তবে হয়তো কখনও নিজের আয়নার সামনে দাঁড়াতে পারত না। ডাক্তারদের মধ্যে কানাকানি শুরু হলো। কেউ ওর নাম জিজ্ঞেস করল, কেউ মোবাইল খুঁজতে লাগল। আদিত্যর ফোন ভেঙে গিয়েছিল, কিন্তু পকেট থেকে ওর মানি ব্যাগ বেরোল। সেখানে নাম পড়তেই পরিবেশ বদলে গেল। আদিত্য মালহোত্রা? একজন ডাক্তার অবাক হয়ে বলল, এ তো সেই মালহোত্রা গ্রুপের। অন্যজন সঙ্গে সঙ্গে মাথা নেড়ে সায় দিল। কিছু মিনিটের মধ্যেই হাসপাতাল প্রশাসন নড়ে চড়ে বসল। বড় বড় কর্মকর্তাদের ডাকা হলো, উন্নত পরিষেবার ব্যবস্থা করা হলো এবং দিল্লিতে খবর পাঠানো হলো। মীরা এসব চুপচাপ দেখছিল। এইসব নাম আর প্রতিপত্তির মানে ও ঠিক বুঝতে ছিল না, তবে ও এতটুকু জানত যে এই ছেলেটি অনেক বড় কোনো মানুষ। ওর মনে এক মুহূর্তের জন্য অদ্ভুত ভয় কাজ করল। ওর মনে হলো হয়তো এখানে ওর আর প্রয়োজন নেই। এমন বড় লোকদের দুনিয়ায় ওর মতো গরিব মানুষের জায়গা কোথায়? অপারেশন থিয়েটারের বাইরে ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। মীরা সেখানেই বসে থাকল। কেউ ওকে জল খেতে বলল, কেউ বাড়ি যাওয়ার পরামর্শ দিল, কিন্তু ও উঠল না। ওর শুধু একটা কথা মনে পড়ছিল, ছেড়ো না। ও সেই বাক্যটি নিজের মনে আওড়াচ্ছিল। আদিত্যর যখন জ্ঞান ফিরল, তখন প্রথমেই ও তীব্র আলো আর ওষুধের গন্ধ অনুভব করল। শরীরে অসহ্য ব্যথা ছিল, কিন্তু ও বেঁচে ছিল। ও চোখ ঘুরিয়ে চারপাশের ঝকঝকে মেশিনগুলো দেখল। সব কিছু অন্যরকম ছিল। পাহাড়, আগুন, ধোঁয়া সব পিছনে পড়ে গিয়েছিল, কিন্তু একটা মুখ, একটা অনুভূতি এখনও ওর মনে স্পষ্ট ছিল। ওর মনে পড়ছিল কিভাবে এক অচেনা মেয়ে ওকে নিজের কোলে আগলে রেখেছিল। ও ধীর গলায় জিজ্ঞেস করল, সেই মেয়েটি? ডাক্তার হাসি মুখে বলল যে সে বাইরে বসে আছে। এটা শুনেই আদিত্যর চোখ ভিজে গেল। কিছুক্ষণ পর মীরাকে ভেতরে ডাকা হলো। ও ইতস্তত বোধ করতে করতে ভেতরে ঢুকল। চারপাশে মেশিন, পরিষ্কার পর্দা আর সাদা কোট পরা সব মানুষ। ও নিজেকে সেখানে একদমই বেমানান মনে করছিল। আদিত্যর নজর ওর উপর পড়তেই ওর মুখে একটা হালকা হাসি ফুটে উঠল। তুমি চলে যাওনি তো? ও দুর্বল গলায় বলল। মীরা মাথা নেড়ে জানালো যে ও যতক্ষণ না সুস্থ হয়ে উঠছে ততক্ষণও এখানেই থাকবে। ওর শব্দগুলো সাধারণ ছিল, কিন্তু তাতে এমন এক আপনত্ব ছিল যে আদিত্যর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এরই মধ্যে আদিত্যর পরিবারের লোক হাসপাতালে পৌঁছে গেল। দামি পোশাক, নিরাপত্তা রক্ষী আর প্রশ্নের পর প্রশ্ন। সবাই জানতে চাইছিল কিভাবে দুর্ঘটনা ঘটল, কে সাথে ছিল, কার ভুল ছিল। কেউ মীরার দিকে নজর দিল না। ও এক কোণে চুপচাপ দাঁড়িয়ে রইল। ওর মনে হলো এবার ওর এখান থেকে চলে যাওয়া উচিত, এই পৃথিবী ওর নয়। কিন্তু তখনই আদিত্য সবার সামনে ওর হাত ধরে ফেলল। ও সবার দিকে তাকিয়ে স্পষ্ট ভাষায় বলল যে আজ যদিও বেঁচে থাকে, তবে শুধুমাত্র এই মেয়েটির জন্য। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। বড় বড় মানুষেরা প্রথমবার মীরাকে মনোযোগ দিয়ে দেখতে লাগল। তারা এক দরিদ্র পাহাড়ি মেয়ের মধ্যে সেই মানবতা দেখতে পেল যার দাম কোনো বিজনেস রিপোর্টে থাকে না। মীরা নিজের চোখ নিচু করে নিল। প্রশংসা শুনতেও জানত না। ও শুধু এতটুকু জানত যে ও সেটাই করেছিল যা ওর সঠিক মনে হয়েছিল। ওর কাছে এটা কোনো করুণা ছিল না, এটা ছিল মানুষ হিসাবে ওর দায়িত্ব। সেদিন হাসপাতালের সেই ঘরে দুটি আলাদা জগৎ মুখোমুখি দাঁড়িয়েছিল। একপাশে ধনসম্পদ, ক্ষমতা আর নাম, অন্য পাশে সারল্য, সততা আর করুণা। আদিত্য প্রথমবার অনুভব করল আসল বিলাসিতা কি, আর মীরা প্রথমবার বুঝতে পারল যে ওর সারল্য কারোর চেয়ে কম নয়। বাইরে বিকেল ঘনিয়ে আসছিল। পাহাড়ে সূর্য ধীরে ধীরে ডুবছিল। হাসপাতালে আদিত্যর অবস্থা এখন স্থিতিশীল ছিল, কিন্তু ডাক্তাররা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে ওকে আরও কিছুদিন পিথরগড়েই থাকতে হবে। পাহাড়ের বাতাস ওর জন্য উপকারী ছিল, তবে আঘাতগুলো গভীর ছিল। ওর পরিবার ওকে উন্নত প্রাইভেট রুমে শিফট করিয়ে দিল। বাইরে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হলো। সবকিছু আগের মতো নিখুঁত হতে শুরু করল। কিন্তু আদিত্যর ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। মীরা রোজ সকালে হাসপাতালে আসত, কখনো ফল নিয়ে আসত, কখনো শুধু চুপচাপ চেয়ারে বসে থাকত। ও বেশি কথা বলত না। ওর মনে হতো বড়লোকদের মাঝে ওর কথাগুলো হয়তো অপ্রাসঙ্গিক। তবুও আদিত্যর নজর বারবার ওর দিকেই যেত। ও এক অদ্ভুত শান্তি পেত, যেন পাহাড়ের সেই ঠান্ডা বাতাস ঘরে ঢুকে পড়েছে। একদিন আদিত্যর মা নন্দিনী মালহোত্রা হাসপাতালে এলেন। দামি শাড়ি, পরিপাটি চুল আর মুখে আভিজাত্যের সাথে কাঠিন্য। ঘরে ঢুকেই তিনি সবকিছু মনোযোগ দিয়ে দেখলেন। তার নজর যখন মীরার ওপর পড়ল, তিনি এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তিনি বুঝতে পারলেন না এই মেয়েটি কে আর এখানে কেন আছে। আদিত্য নিজেই জানালো যে এই সেই মেয়ে যে ওর প্রাণ বাঁচিয়েছিল।
নন্দিনী লৌকিক হাসির সাথে মীরাকে ধন্যবাদ দিলেন এবং তারপর নিজের পার্স থেকে কিছু নোট বের করে ওর দিকে বাড়িয়ে দিলেন। এটা তোমার জন্য, তিনি বললেন, যেন কোনো কাজের পারিশ্রমিক দিচ্ছেন। মীরার হাত থমকে গেল। ও টাকার দিকে তাকালো না, বরং আদিত্যর দিকে তাকালো। ওর মুখে কোনো রাগ ছিল না, শুধু এক অদ্ভুত নীরবতা ছিল। ও ধীর গলায় বলল যে ও এসব টাকার জন্যে করেনি। ওর কথাগুলো সহজ ছিল, কিন্তু তাতে আত্মসম্মানের জোর ছিল। ঘরে কিছু সেকেন্ডের জন্যে নিস্তব্ধতা নেমে এলো। নন্দিনী হয়তো প্রথমবার অনুভব করলেন যে সব সাহায্য কেনা যায় না। তিনি টাকা ফেরত রাখলেন, কিন্তু তার মনে একটা প্রশ্ন জেগেছিল, এই মেয়েটি কে যে কোনো স্বার্থ ছাড়াই তার ছেলের পাশে দাঁড়িয়ে আছে? এদিকে আদিত্য এসব দেখছিল। ওর ভেতরে একটা খচখচানি হলো। ওর মনে হলো যেন ওর দুনিয়া আর মীরার দুনিয়ার মাঝে এক অদৃশ্য দেওয়াল দাঁড়িয়ে আছে, যা ভাঙা এত সহজ হবে না। সেদিনও প্রথমবার নিজের বিত্তশালী পরিচয়কে একটা বোঝার মতো অনুভব করল। কিছুদিন পর আদিত্য হাসপাতাল থেকে ছুটি পেল। পরিবার পিথরগড়েই একটি গেস্ট হাউস বুক করে নিল। আদিত্য মীরাকে বলল যে ও চাইলে মাঝে মাঝে দেখা করতে আসতে পারে। মীরা মাথা নাড়ল, কিন্তু ওর মনে দ্বিধা ছিল। ওর ভয় হচ্ছিল পাছে ও নিজের সীমা লঙ্ঘন করে ফেলে। একদিন আদিত্য জেদ করে নিজেই মীরার গ্রামে গেল। গাড়ি থেকে নামতেই ওর সামনে পড়ল ছোট ছোট ঘর, মাটির রাস্তা আর পাহাড়ের সারল্য। মীরার ঘর খুব সাধারণ ছিল, মাটির দেওয়াল, টিনের চাল আর বাইরে বাঁধা ছাগল। আদিত্য প্রথমবার সেই জগৎকে এত কাছ থেকে দেখল, যেটাকে ও সবসময় দূর থেকে অবহেলা করে আসছিল। মীরা ওকে ভেতরে বসালো, চা বানালো। সাধারণ চা, কিন্তু আদিত্যর মনে হলো ও এত ভালো চা আগে কখনো খায়নি। মীরা জানালো ওর জীবন কতটা সংগ্রামের, কিভাবে ও অল্প বয়সে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল এবং কিভাবে ও মানবতাকেই নিজের সবচেয়ে বড় আশ্রয় বানিয়েছিল। আদিত্য চুপচাপ শুনতে থাকল। ও অনুভব করল মীরার দারিদ্র্য ওকে ছোট করে না, বরং ওর চিন্তা ওকে অনেক উঁচুতে নিয়ে যায়। সেই মুহূর্তেও ঠিক করল যে ওই মেয়েটিকে শুধু এক দুর্ঘটনার খাতিরে নয়, বরং একজন মানুষ হিসেবে বুঝতে চায়। কিন্তু সমাজ এত সহজ হয় না। গ্রামে ধীরে ধীরে কথা ছড়াতে লাগল। মানুষ প্রশ্ন করতে লাগল, কেন এক ধনী শহরের ছেলে বারবার মীরার বাড়ি আসে? কেউ এটাকে সন্দেহের চোখে দেখল, কেউ বা হিংসায়। মীরার কাছে এসব কষ্টদায়ক হয়ে উঠল। ওর ভয় হচ্ছিল পাছে ওর জন্যে আদিত্যের ওপর কোনো আঁচ আসে। একদিন মীরা স্পষ্ট ভাষায় আদিত্যকে বলল যে এবার ওর আশা কমানো উচিত। এটা ওর আর ওর পরিবার উভয়ের জন্যেই ভালো হবে। আদিত্য এটা শুনে ধাক্কা খেল। ওর মনে হলো যেন আপন কেউ ওর থেকে দূরে চলে যাচ্ছে। ও বোঝানোর চেষ্টা করল, কিন্তু মীরার সিদ্ধান্ত ছিল অটল। সেদিন রাতে আদিত্য অনেক রাত অবধি ঘুমোতে পারল না। ও বুঝতে পারল এই গল্পটি শুধু করুণা বা বন্ধুত্বের নয়, এটি দুটি আলাদা সমাজের মাঝখানে দাঁড়িয়ে থাকা সত্যের গল্প। ওকে এখন সিদ্ধান্ত নিতে হবে, ও এই সত্য থেকে পালাবে নাকি এর মুখোমুখি হবে। পাহাড়ের সেই রাতে ঠান্ডা হাওয়া বইছিল। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছিল। আদিত্য জানালার কাছে দাঁড়িয়ে ভাবছিল, ও কি সেই দেওয়াল ভাঙার সাহস জোগাতে পারবে যা ধনী আর গরিবের মধ্যে দাঁড়িয়ে আছে? আর ওদিকে মীরা নিজের ছোট ঘরে বসে ভাবছিল যে মানবতা পালনের মূল্য কি এতই চড়া হয়। পিথরগড়ের সেই রাত আদিত্যের জন্য অনেক দীর্ঘ ছিল। গেস্ট হাউসের জানালা দিয়ে বাইরে তাকাতে তাকাতে ওর বারবার সেই দৃশ্য মনে পড়ছিল। জ্বলন্ত গাড়ি, ধোঁয়া, যন্ত্রণা আর মীরার কোল। ও অনুভব করল সেই দিন যদি মীরা না থাকত, তবে হয়তো আজ ওর জীবনও সেই ছাইয়ে মিশে যেত। কিন্তু এখন যখন ও সুস্থ ছিল, মীরা নিজেকে ওর থেকে দূরে সরিয়ে নিচ্ছিল। এই দূরত্ব ওকে কষ্ট দিচ্ছিল। পরের দিন সকালে আদিত্য একটি সিদ্ধান্ত নিল। এই সিদ্ধান্ত কোনো আবেগের বশবর্তী হয়ে নেওয়া নয়, বরং অনেক রাতের অস্থিরতার ফল ছিল। ও ওর ম্যানেজারকে বলল পিথরগড়ে ওর সমস্ত কাজ আপাতত স্থগিত রাখতে। দিল্লি ফেরার প্রস্তুতিও বাতিল করা হল। ও আরও কিছুদিন এখানেই থাকতে চেয়েছিল, কিন্তু এবার শুধু নিজের জন্যে নয়, বরং মীরা আর ওর গ্রামের জন্যে। মীরা এসব জানত না। ও রোজকার মতো খুব সকালে উঠল, ছাগলগুলোকে নিয়ে পাহাড়ের ঢালে চলে গেল। ওর মনে এক অদ্ভুত ভার ছিল। ওর মনে হচ্ছিল আদিত্যকে দূরে সরিয়ে ও ঠিক কাজই করেছে, কিন্তু মন কোথাও না কোথাও প্রশ্ন করছিল যে মানবতা পালনের এটাই কি পুরস্কার? দুপুর নাগাদ গ্রামে তোলপাড় শুরু হল। কিছু মানুষ জড়ো হচ্ছিল, পঞ্চায়েত ঘরের দিকে যাওয়ার কথা হচ্ছিল। মীরা যখন ডাক পেল, ও ভয় পেয়ে গেল। ওর মনে হল হয়তো আদিত্যের সাথে ওর নাম জড়িয়ে কিছু বলা হচ্ছে। সমাজের প্রশ্নে ও আগেও ভয় পেত। পঞ্চায়েতে আদিত্য নিজেই উপস্থিত ছিল। গ্রামের মুরব্বীরা, কিছু যুবক আর অনেক মহিলা সেখানে ছিল। আদিত্য সবার সামনে শান্ত গলায় কথা বলতে শুরু করল। ও বলল যে ও কারো ওপর করুণা দেখাতে আসেনি, আর কারো চরিত্রে আঙুল তুলতেও আসেনি,
ও শুধু সেই মানুষটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় যে কোনো লোভ ছাড়াই ওর প্রাণ বাঁচিয়েছিল। ও জানালো যে ও শহরে বড় হয়েছে, যেখানে সবকিছুর দাম নির্দিষ্ট থাকে, কিন্তু পাহাড়ে এসেও বুঝতে পেরেছে কিছু জিনিস অমূল্য হয়। ও স্পষ্ট ভাষায় বলল যে মীরা যা করেছে তা যে কোনো সম্পদের চেয়ে বড়। গ্রামে নিস্তব্ধতা নেমে এলো। কেউ প্রথমবার কোনো ধনী মানুষকে এত সহজভাবে কথা বলতে দেখল। মীরা সব শুনছিল, ওর চোখ নিচু হয়েছিল। প্রশংসা শোনার চেয়ে ওর ভয় ছিল যে এসব ওর জন্যে কোনো বিপদ ডেকে আনবে না তো। কিন্তু আদিত্য এরপর যা বলল তা সবাইকে অবাক করে দিল। ও ঘোষণা করল যে ও গ্রামে একটি ছোট স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে চায়, যাতে পাহাড়ি এলাকায় দুর্ঘটনা বা অসুখের সময় মানুষ ঠিক সময়ে সাহায্য পায়। ও পরিষ্কার জানালো যে এটা কোনো দান নয়, বরং একটা দায়িত্ব। গ্রামবাসীর চেহারার ভাষা বদলাতে শুরু করল। কারো মনে সন্দেহ ছিল, কারো মনে আশা। মীরা প্রথমবার আদিত্যকে শুধু এক ধনী ছেলে হিসাবে নয়, বরং একজন দায়িত্বশীল মানুষ হিসাবে দেখল। ওর মনে হল হয়তো ও ভুল ছিল ওকে পুরোপুরি সরিয়ে দেওয়ায়। পঞ্চায়েত শেষ হওয়ার পর আদিত্য আর মীরা মুখোমুখি হল। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরবতা রইল। তারপর মীরা জিজ্ঞেস করল ও এসব কেন করছে। আদিত্য সোজাসুজি বলল, কারণ ও ঋণী, তবে টাকার নয়, জীবনের। ও বলল যে এই ঋণ ও শুধু ধন্যবাদ বলে মেটাতে পারবে না। মীরা ধীর গলায় বলল যে ও কোনো প্রতিদান আশা করেনি। আদিত্য মাথা নাড়ল এবং বলল যে ও নিজেও না, কিন্তু ও এটাও জানে যে আজ যদি ও চুপ থাকে তবে হয়তো কাল নিজের আয়নার সামনে দাঁড়াতে পারবে না। এই কথোপকথন কোনো প্রতিশ্রুতি বা সম্পর্কের ঘোষণা ছিল না, বরং দুই মানুষের মধ্যে এক অকৃত্রিম বোঝাপড়া ছিল। কিছুদিন পর স্বাস্থ্যকেন্দ্রের কাজ শুরু হলো। গ্রামে চাঞ্চল্য ছিল। মানুষ ধীরে ধীরে আদিত্যকে গ্রহণ করতে শুরু করল। মীরাও কাজে হাত লাগাতে লাগল। ওর ভালো লাগছিল যে কারো সাহায্য এক বড় পরিবর্তনের কারণ হচ্ছে, কিন্তু সাথে সাথে ওর মনে একটা ভয়ও ছিল। এসব কি অস্থায়ী? আদিত্য কি ফিরে যাবে? আর সবকিছু কি আবার আগের মতোই হয়ে যাবে? একদিন বিকেলে যখন সূর্য পাহাড়ের আড়ালে ডুবছিল, আদিত্য আর মীরা উপত্যকার ধারে বসেছিল। আদিত্য বলল ওকে দিল্লি ফিরতে হবে, কাজ আর দায়িত্ব ওকে ডাকছে। মীরার মন খারাপ হয়ে গেল, কিন্তু ও কিছু বলল না। আদিত্য আরও বলল যে ও ফিরবে, শুধু প্রতিশ্রুতির জন্য নয়, বরং এই জন্য যে এখন ওর একটা অংশ এই পাহাড়ের সাথে জড়িয়ে গেছে। মীরা প্রথমবার খোলাখুলি ওর দিকে তাকাল। ও জানত না ভবিষ্যৎ কি নিয়ে আসবে, কিন্তু এতটুকু বুঝেছিল যে কিছু সাক্ষাৎ শুধু দুর্ঘটনা হয় না, তারা জীবনকে নতুন পথ দেখাতে আসে। সেদিন রাতে মীরা অনেক রাত অবধি জেগে রইল। ওর মনে হচ্ছিল গল্পটা এখন আর শুধু দুর্ঘটনা বা উপকারের নেই, এটি ভরসা, সিদ্ধান্ত আর দায়িত্বের গল্প হয়ে দাঁড়িয়েছে। আর এই গল্প এখনও শেষ হয়নি। দিল্লি ফেরার পর আদিত্যর জীবন বাইরে থেকে আবার আগের মতোই মনে হতে লাগল। মিটিং, ফাইল, বড় বড় প্রজেক্ট আর নামের সাথে জড়িয়ে থাকা দায়িত্ব। কিন্তু ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। সব শোরগোলের মাঝেও ও পিথরগড়ের সেই নীরবতা শুনতে পেত। সব চাকচিক্যের মাঝেও ও মীরার সারল্য দেখতে পেত। ও বুঝতে পেরেছিল সেই দুর্ঘটনাটি শুধু এক দুর্ঘটনা ছিল না, বরং একটা আয়না ছিল, যেখানে ও নিজেকে প্রথমবার ঠিকভাবে দেখতে পেয়েছিল। মীরার জীবনও বাইরে থেকে একই ছিল। সকালে ছাগল চড়ানো, দুপুরে বাড়ির কাজ, আর বিকেল নামতেই পাহাড়ের ঠান্ডা হাওয়া। কিন্তু এখন ওর ভেতরেও এক নতুন চাঞ্চল্য ছিল। গ্রামে স্বাস্থ্যকেন্দ্রের কাজ এগিয়ে চলছিল। মানুষ ওকে শ্রদ্ধার চোখে দেখতে শুরু করেছিল। তবুও যখন রাত হতো ও সেই জায়গায় বসত যেখান থেকে উপত্যকা দেখা যায়। ও জানত না আদিত্য ফিরবে কিনা, কিন্তু ও এটা মেনে নিয়েছিল যে কিছু সম্পর্ক পূর্ণ হওয়ার আগেই মানুষকে শক্তিশালী বানিয়ে দেয়। কয়েক মাস কেটে গেল। স্বাস্থ্যকেন্দ্র প্রায় তৈরি হয়ে গিয়েছিল। উদ্বোধনের তারিখ ঠিক হল। গ্রামে চর্চা হচ্ছিল যে আদিত্য নিজে আসবে। মীরা কাউকে কিছু জিজ্ঞেস করেনি, কিন্তু ওর হৃৎস্পন্দন প্রতিটা দিন পার হওয়ার সাথে সাথে বাড়ছিল। ওর ভয়ও হচ্ছিল, আবার কোথাও যেন এক আশাও ছিল। উদ্বোধনের দিন সকাল থেকেই গ্রামে উৎসবের আমেজ। দূর থেকে গাড়ির আওয়াজ শোনা গেল, সেই পাহাড়ি রাস্তা, সেই মোড়। কিন্তু এবার কোনো দুর্ঘটনা ঘটল না। আদিত্য গাড়ি থেকে নামল। আগের চেয়েও সাধারণ পোশাক, মুখে সেই শান্তি যা ও পাহাড় থেকে শিখেছিল। গ্রামবাসী ওকে স্বাগত জানাল। ও কাউকে ছোট বা বড় অনুভব করতে দিল না। ও সবার মাঝে একজন সাধারণ মানুষের মতোই দাঁড়িয়েছিল। মীরা ওকে দূর থেকে দেখছিল। দুজনের চোখাচোখি হল, কিন্তু কোনো কথা হল না। কিছু সম্পর্কে কথার চেয়ে ভরসা আগে চলে আসে।
উদ্বোধনের পর আদিত্য সবার সামনে বলল যে এই কেন্দ্রটি শুধু একটি ভবন নয়, বরং সেই দিনের এক স্মৃতি যখন এক অচেনা মেয়ে কিছু না ভেবেই ওর প্রাণ বাঁচিয়েছিল। ও স্পষ্ট বলল যে যদি মানুষ ঠিক সময় মানুষের কাজে আসতে পারে তবে হয়তো পৃথিবীটা একটু ভালো হতে পারে। সেদিন বিকেলে আদিত্য আর মীরা আবার সেই উপত্যকার ধারে বসল, যেখানে কোনো এক সময়ে নীরবতা দুজনকে জুড়ে দিয়েছিল। আদিত্য বলল যে ও আর আগের মতো থাকতে পারবে না। ও বুঝিয়ে দিল যে ওর ফিরে আসা শুধু প্রতিশ্রুতি পালন করা ছিল না, বরং নিজের সাথে নেওয়া এক সিদ্ধান্ত ছিল। মীরা চুপচাপ শুনছিল। ওর কোনো বড় শব্দ বা প্রতিশ্রুতির প্রয়োজন ছিল না। ওর শুধু এটা জানার দরকার ছিল যে সামনে বসে থাকা মানুষটি সত্যি। মীরা ওকে জিজ্ঞেস করল তারা কি সবসময় এভাবেই যুক্ত থাকবে। আদিত্য স্পষ্ট ভাষায় বলল যে রাস্তা সহজ হবে না, সমাজ প্রশ্ন তুলবে, পার্থক্য খুঁজবে আর সমস্যা তৈরি করবে। কিন্তু ও এটাও বলল যে যদি দুজনে সেদিন ভয়ের চেয়ে মানবতাকে বেশি ভরসা করে থাকে তবে ভবিষ্যতেও কারবে। মীরা ধীর গতিতে মাথা নাড়ল। ও বুঝতে পেরেছিল এই সম্পর্ক কোনো সিনেমার স্বপ্নের মতো হবে না। এটি প্রতিদিনের লড়াই হবে, প্রতিদিনের এক পছন্দ হবে। কিন্তু ও জানত সেদিনও যাকে বেছে নিয়েছিল সে শুধু এক ধনী ছেলে ছিল না, বরং একজন মানুষ ছিল যে বদলাতে পারত। সময় পেরিয়ে গেল। আদিত্য আর মীরা তাড়াহুড়ো করেনি। আদিত্য প্রায়ই পিথরগড় আসত, কখনো কাজের জন্য, কখনো শুধু পাহাড়ের হাওয়া নিতে। মীরাও নিজেকে সীমাবদ্ধ রাখেনি। ও পড়াশোনা আবার শুরু করল, স্বাস্থ্যকেন্দ্রে কাজ শিখল আর নিজের গ্রামের জন্য কিছু করতে লাগল। দুজনে একে অপরকে এগিয়ে যেতে দেখল, কেউ কাউকে পিছনে টেনে ধরেনি। একদিন সেই রাস্তাতেই, যেখানে কোটি টাকার গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছিল, আদিত্য আর মীরা একসাথে দাঁড়িয়েছিল। রাস্তা আজও সেই একই ছিল, পাহাড়ও একই ছিল, কিন্তু তাদের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্পর্কটি ছিল নতুন। আদিত্য বলল, কখনো কখনো ভেঙে যাওয়া জরুরি হয়, যাতে মানুষ নিজেকে আবার নতুন করে গড়তে পারে। মীরা হাসি মুখে বলল, ছাই থেকেই তো নতুন জীবনের জন্ম হয়। সেদিন কোনো বড় ঘোষণা হয়নি, কোনো শোরগোল হয়নি, শুধু দুজন মানুষ ছিল যারা জানত তাদের গল্প এক দুর্ঘটনার মাধ্যমে শুরু হয়েছিল, কিন্তু মানবতার উপর ভর করে এগিয়ে গিয়েছিল। কোটি টাকার গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছিল, কিন্তু সেই ছাই থেকেই এমন এক সম্পর্ক তৈরি হয়েছিল যা সম্পদ নয়, ভরসার সাথে যুক্ত ছিল। আর হয়তো এটাই এই গল্পের সত্য, যে যখন মানুষ ঠিক সময়ে মানুষ হয়ে ওঠে, তখন সবচেয়ে বড় অলৌকিক ঘটনা এমনিতেই ঘটে যায়। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে আমাদের চ্যানেল লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবেন। কমেন্টে নিজের এবং নিজের শহরের নাম লিখবেন, যাতে আমরা জানতে পারি আমাদের গল্পগুলো কোথায় কোথায় মানুষের মন জয় করছে। আবার দেখা হবে এক নতুন আবেগঘন গল্পের সাথে। ততক্ষণ খুশি থাকুন, সুস্থ থাকুন আর নিজের সম্পর্কগুলোকে সময় দিন।